নমস্কার, স্বাগত আপনাকে অ্যাকাজ অ্যান্ড এম্বার্স চ্যানেলে, যেখানে শব্দেরা মিশে যায় অনুভূতির সুরে। আজ আমরা শুনব লেখক শ্রমিক রুদ্রর লেখা এক মন ছুঁয়ে যাওয়া অলৌকিক গল্প, শামুকতলার রাতে। লেখক শ্রমিক রুদ্র তাঁর সাহিত্যযাত্রা শুরু করেছিলেন কবিতা দিয়ে, কিন্তু আজ গদ্যের জগতে তাঁর পদচালনা আরও স্বচ্ছন্দ, আরও আত্মবিশ্বাসী। বিভিন্ন পত্রিকায় সামাজিক গল্প, উপন্যাস, রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক কাহিনীর মাধ্যমে তিনি পাঠকমহলে তৈরি করেছেন এক অনন্য স্থান। তার প্রথম প্রকাশিত রহস্য উপন্যাস জিগমে ওয়াংচুকের ছুরি পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি সম্পাদনা করেন ষান্মাসিক সাহিত্যপত্র অন্য বার্তা, যা ইতিমধ্যেই গর্বের সঙ্গে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। আজকের গল্প শামুকতলার রাতে এ লেখক সৃষ্টি করেছেন এক রহস্যময় অলৌকিক পরিবেশ, যা সম্পূর্ণই তাঁর কল্পনার জগৎ থেকে উঠে এসেছে। অ্যাকাজ অ্যান্ড এম্বার্স চ্যানেলের উদ্দেশ্য কোনোভাবেই কুসংস্কার বা অন্ধবিশ্বাসের প্রচার নয়, বরং সাহিত্যের জাদুতে আপনাকে নিয়ে যাওয়া এক মায়াবী ভ্রমণে। তাহলে চলুন মন খুলে ডুবে যাই লেখক শ্রমিক রুদ্রর লেখা অলৌকিক কাহিনীতে। শামুকতলার রাতে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নায়াব চিজ হুজুর, একদম বড়িয়া, একবার দেখলেই মালুম হবে। লোকটা ভীষণ গায়ে পড়া, চেহারাও তেমনই অদ্ভুত। যখন থেকে বাজারের ভেতরে ঢুকেছি তখন থেকেই আমার পিছনে লেগেছে সে। বেশ কিছু বছর আগের কথা, তখন মোবাইল ফোন হাতে হাতে আসেনি। আমি কলকাতায় থাকতাম, সদ্য বিয়ে করেছি আমার কলেজ জীবনের বান্ধবী হিমিলিকে। ও বলেছিল আমাকেও সঙ্গে নাও, কিন্তু ব্যবসার কাজে দুদিনের সফর, তাই ওকে নিয়ে আসা সম্ভব হয়নি। বেরোবার সময় তাকিয়েছিল একবার, চোখে ছিল আর্দ্রতা, খারাপ লেগেছিল। তাই ঠিক করেছিলাম হিমিলির জন্য কিছু উপহার আনব। যে জায়গায় এসেছি তার নাম শামুকতলা, আজ হাটবার। সন্ধেবেলায় হাঁটা লাগালাম হাটে, দুপাশে দোকান, নানান জিনিস। আমি দেখতে দেখতে যাচ্ছি, এ বাবুজি। পেছনে ঘুরে দেখি সিরিঙ্গে চেহারার এক লম্বা লোক, দাঁত বার করে দাঁড়িয়ে আছে। গায়ের রং ভূষো কালো, চোখ গোল গোল, গোফ ঝাঁটার মতো, চুল খাড়া খাড়া, দাঁত হলদে বড় বড়। গায়ে এক প্যাক পুরনো ফতুয়া আর তালি দেওয়া প্যান্ট। আলো না থাকলে একেবারে প্রেতের মতো লাগত। এ বাবুজি, একটা বড়িয়া চিজ আছে নেবেন? লোকটার স্বর অদ্ভুত, মনে হল সে বাইরের লোক, দালাল। আমি থেমে কিছু না বলে সামনে হাঁটলাম, কিন্তু সে পিছু ছাড়ল না। এ বাবুজি, বাবুজি। এই, তুমি কি কথা বোঝো না? বলছি কিছু লাগবে না, তবু কেন বিরক্ত করছ? কুসুর মাফ করবেন বাবুজি, আপনি ঘরওয়ালির জন্য কিছু চিজ ঢুঁড়ছেন, তাই ভাবলাম আমার কাছে যে আনোখি চিজ রইল তা বাবুজিকে একবার দেখাই। আমি থমকে গেলাম, গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি কাউকে বলিনি যে হিমিলির জন্য কিছু আনতে এসেছি, তাহলে সে জানল কিভাবে? আজও মাঝরাতে মনে হয় কেউ কানে ফিসফিস করে বলে, নায়াব চিজ হুজুর। তার চোখে একটা আরতি ফুটে উঠল। দুহাত জড়ো করে সে বলে উঠল, নায়াব চিজ হুজুর, একদম বড়িয়া, একবার দেখলেই মালুম হবে। আমি আবার লোকের কাতর অনুরোধ কড়াভাবে ফিরাতে পারিনি। এরম হাটের মাঝে একজন লোক হাতজোড় করে অনুনয় করছে দেখে মন নরম হয়ে গেল। আমি লোকটিকে বললাম, ঠিক আছে, কি চিজ আছে তোমার কাছে দেখাও। লোকটির চোখে মুখে একটা হাসি ফুটে উঠল। সে দাঁত বার করে বলে উঠল, শুক্রিয়া বাবুজি, আপনি একদম সহি সোচলেন। जो चीज দেখাবো আপনাকে তা আপনি না লিয়ে পারবেন না। ঘরওয়ালি বহুত খুশ হবে, বহুত বড়িয়া চিজ আছে, আইয়ে। হাটের ভিড় ঠেলে সে দ্রুতপদে এগোতে লাগল। আমি তার পিছু পিছু চলতে লাগলাম। ক্রমেই সে হাটের সীমানা ছাড়িয়ে এগিয়ে চলল।
আমিও তার পিছু ছাড়লাম না। কিছুক্ষণের মধ্যে সে একটা পুরনো মোটরসাইকেলের কাছে এসে সেটাতে চড়ে বসল। তারপরে আমার দিকে ফিরে দেতো হাসি দিয়ে বলে উঠল, উঠেন বাবুজি। মানে কোথায় আবার যেতে হবে? বেশি দূর না বাবুজি, একদম নজদিক। সোচলো যে বাবুজি পায়দল যাবেন কি, তাই এ গাড়ি দেখে ডর না করবেন বাবু। दिखने में খাটারা লাগে, লেকিন চলনে মে একদম পক্ষীরাজ আছে। কে জানে কাছেই বলে কত দূর নিয়ে যাবে। কেমন একটা দ্বিধা হলো, তবু কি যেন একটা আকর্ষণে লোকটার পিছনে চড়ে বসলাম। লোকটাও বাইক চালিয়ে দিল। যন্ত্রটা একরাশ কালো ধোঁয়া ছেড়ে বিকট আওয়াজ করে চলতে শুরু করল। সাথে প্রবল ঝাঁকুনি। কি পক্ষীরাজ সে তো বোঝাই যাচ্ছে। বাইক এঁকে বেঁকে ঝাঁকাতে ঝাঁকাতে অন্ধকারের মধ্যে চলল। প্রায় মিনিট ২০ আন্দাজ চলার পরে একটা জায়গায় এসে থামল সেই বাইক। লোকটি খ্যানখ্যানে গলায় বলে উঠল, উতারিয়ে বাবুজি, হাম লোগ এসে গেল। নামলাম। জায়গাটা একদম অন্ধকার মতো। লোকটিও বাইক থেকে নামল। হেডলাইট নিপতেই চারিদিকের অন্ধকার যেন ঝাঁপিয়ে পড়ল আমাদের ওপর। কিছুই দেখা যাচ্ছিল না। আইয়ে বাবুজি, আরে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, যাব কি করে? একটা খ্যানখ্যানে গলার হাসি শুনতে পেলাম। লোকটা বলে উঠল, কিন্তু আমি সব দেখছি, আপকো ভি ইয়ে রাস্তা ভি। আচ্ছা আমার হাত ধরেন বাবুজি, তাহলে গিরবেন না। আমি উপায়ান্তর না দেখে হাতটা বাড়ালাম। প্রায় সঙ্গে সঙ্গে একটা বরফ শীতল শক্ত কিছুর স্পর্শ পেলাম। চমকে পিছিয়ে নিলাম। খ্যানখ্যানে গলাটা ফের কানে এলো, কি ডরিয়ে গেলেন বাবুজি? হামাকে কি ডরাও না, আতমাসও চলেন। আরে হামি ইনসানই আছে, আসেন বাবুজি, হাত পাকড় কষেন বাবুজি, হাত পাকড়কে আসেন, একদম ডরাবেন না। আমি সেই বরফের মতো ঠান্ডা হাত ধরলাম। সারা শরীর শিউরে উঠল। হাতের টান অনুভব করলাম। লোকটা হাঁটতে শুরু করল। আগত্যা আমিও পিছু পিছু হাঁটতে থাকি। মাঝে মাঝে পায়ের সামনে মাটির ঢেলা পড়ে আবার ছোটখাটো গর্ত। হোঁচট খেতে খেতে এগিয়ে চলেছি। কখনো হুমড়ি খেয়ে পড়ার অবস্থা হলেও সেই ঠান্ডা শক্ত হাত আমাকে সামলে নিচ্ছে। মাঝে মাঝে পায়ে বেশ লাগছে। খ্যানখ্যানে গলার স্বর বলছে, সাম্ভালকে আইয়ে বাবুজি, জাদা দূর নেহি হ্যায়। একসময় ধৈর্য হারিয়ে প্রায় চিৎকার করে উঠলাম, এই তুমি ইয়ার্কি পেয়েছ না? ফাজলামো হচ্ছে। জাদা দূর নেহি করতে করতে কোথায় নিয়ে যাচ্ছ অন্ধকারে, থামো শিগগির। বলার সঙ্গে সঙ্গে অনুভব করলাম লোকটা থেমে গেছে। আমার হাতও সে ছেড়ে দিল। আমি যেন এক বিরাট শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ ঠিক পিছনেই খি 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 এক জঘন্য স্বরে হেসে উঠল। আমি চমকে ঘাড় ঘুরালাম। কিছুই নেই, মানে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি আচমকা অন্ধ হয়ে গেছি। ঘেমে গিয়েছিলাম। হঠাৎ ভীষণ গরম লাগছে, হাত পা ঝিনঝিন করছে। আমি মরিয়া হয়ে লোকটাকে ডাকলাম। খেয়াল হলো এতক্ষণও নাম জিজ্ঞেস করা হয়নি। এই যে শুনছ, ও ভাই, কোথায় গেলে? আমি কিছু দেখতে পাচ্ছি না। কোন সাড়া নেই, নিস্তব্ধ অন্ধকার। একবার হিমিলির মুখ মনে পড়ল, রাগ, ভীতি, হতাশা, কিন্তু এখন ওর উপর চোট দেওয়ার সুযোগ নেই। আমাকে লোকালয়ে ফিরতে হবে। তাই আবার ডাকলাম মোলায়েম কণ্ঠে, ও ভাই, তুমি কোথায়? সেই যে দারুণ জিনিস দেখাবে বললে, কোথায় গেলে? দেরি হয়ে যাচ্ছে না। সব চুপচাপ। কিছুক্ষণ অপেক্ষা করে আবার বললাম, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? সাড়া দাও, তুমি কি এখানেই আছো? বলার সঙ্গে সঙ্গে অনুভব করলাম লোকটা থেমে গেছে। আমার হাতও সে ছেড়ে দিল। আমি যেন এক বিরাট শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ ঠিক পিছনেই
খি 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 এক জঘন্য স্বরে হেসে উঠল। আমি চমকে ঘাড় ঘুরালাম। কিছুই নেই, মানে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি আচমকা অন্ধ হয়ে গেছি। ঘেমে গিয়েছিলাম। হঠাৎ ভীষণ গরম লাগছে, হাত পা ঝিনঝিন করছে। আমি মরিয়া হয়ে লোকটাকে ডাকলাম। খেয়াল হলো এতক্ষণও নাম জিজ্ঞেস করা হয়নি। এই যে শুনছ, ও ভাই, কোথায় গেলে? আমি কিছু দেখতে পাচ্ছি না। কোন সাড়া নেই, নিস্তব্ধ অন্ধকার। একবার হিমিলির মুখ মনে পড়ল, রাগ, ভীতি, হতাশা। কিন্তু এখন ওর উপর চোট দেওয়ার সুযোগ নেই। আমাকে লোকালয়ে ফিরতে হবে। তাই আবার ডাকলাম মোলায়েম কণ্ঠে, ও ভাই, তুমি কোথায়? সেই যে দারুণ জিনিস দেখাবে বললে, কোথায় গেলে? দেরি হয়ে যাচ্ছে না। সব চুপচাপ। কিছুক্ষণ অপেক্ষা করে আবার বললাম, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? সাড়া দাও। তুমি কি এখানেই আছো? যাক, সময় নষ্ট না করে যেদিকে যাচ্ছিলিম সেদিকেই যাই। ঠিক সেই সময়ে দূরে যেন একটা আলোর বিন্দু দপ করে জ্বলে উঠল। আমি ঘুরেও থেমে গেলাম। না, এটা চোখের ভুল নয়। দূরে হলেও সত্যিই আলোর একটি উৎস। বোধহয় এ যাত্রায় বেঁচে গেলাম। পায়ের ব্যথা ভুলে আমি সেই আলো লক্ষ্য করে দ্রুত হাঁটা শুরু করলাম। চোখটি আলোর দিকে স্থির। ওটাই এখন আমার একমাত্র মুক্তির উপায়। আলোটা স্থির আছে। এটা আশার আলো। খানিকক্ষণ হাঁটার পর দেখলাম আলোটা বড় হচ্ছে। দ্বিগুণ উৎসাহে পায়ের ব্যথা ভুলে আমি ছুটতে শুরু করলাম। হঠাৎ পা বেঁধে পড়ল, মাথা ঠুকুকে গেল। ঝিনঝিন করছে মাথা। অস্থিরতার আক্রমণ। তবে সামলালাম। চোখ খুলতেই দেখি আলো একেবারেই সামনে, মাত্র 10-12 ফুট দূরে। আলোর পিছনে অস্পষ্ট একটি ছায়ামূর্তি। ওফ বাবা, একজন মানুষ! আমি প্রায় চিৎকার করে উঠলাম, শুনছেন? আমাকে একটু সাহায্য করুন না, আমি খুব বিপদে পড়েছি। কোনো উত্তর নেই। আলোটা কোমর থেকে বুক পর্যন্ত। কেউ লণ্ঠন ধরে রেখেছে। আমি নতুন এখানে, শামুকতলায় কালকেই এসেছি। দাসপাড়ায় বিনয় বর্মনের বাড়িতে থাকি। সে অনেক দূর। এখানে কেন এসেছেন? হাটে গিয়েছিলুম জিনিস কিনতে, একজন লোক আমাকে এখানে নিয়ে এসেছে। আমি অন্ধকারে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। আগন্তুক বলল, এভাবে অচেনা জায়গায় আসা উচিত হয়নি। আমি মনে মনে বুঝলুম সত্যিই ভুল করেছি। প্যাক পা এগোতেই পায়ের ব্যথা তীব্র হয়ে গেল। বললুম, পায়ে গর্তে পড়ে মচকে গেছে, অন্ধকারে দেখতে পাইনি। আগন্তুক সংবেদনশীল স্বরে বলল। এবার লণ্ঠন নিচে নেমে মাটিতে বসাল। তারপর গম্ভীর গলায়, এটা হাতে নিয়ে আমার পিছনে আসুন। কাহিনীর পরবর্তী অংশ আগামী শুক্রবার শুনতে পাবেন। আমাদের সঙ্গে থাকুন।